আচ্ছা, আজকে তাহলে আমাদের যে আলোচনার বিষয়বস্তু সেটা হলো ফ্লুইড অ্যান্ড ইলেকট্রোলাইট ব্যালেন্স, তাই তো? এটা আমাদের খুব বেসিক একটা জিনিস। আমাদের শরীরের ফ্লুইড কিভাবে ডিস্ট্রিবিউশন আছে এবং এটা কম বেশি হলে কিভাবে কি সিমটমগুলো হয় এবং সেগুলোর ম্যানেজমেন্ট কী। আর এর পাশাপাশি ফ্লুইডের মধ্যে আরেকটা জিনিস যেটা থাকে সেটা হলো ইলেকট্রোলাইটস। ইম্পর্ট্যান্ট ইলেকট্রোলাইটসগুলো কী কী এবং সেগুলোর কম বা বেশি হলে কী সিমটম হয়, সেগুলোর রিকোয়ারমেন্ট কেমন এবং সেগুলো কারেকশান করতে হবে কীভাবে। এই হলো মোটামুটি আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। এটা অনেক যদি খুব ইল্যাবোরেটলি আলাপ আলোচনা করা হয় তাহলে আসলে এটা অনেক সময়ের ব্যাপার, কিন্তু তোমাদের এই লেভেলে আমরা মোটামুটি একটু হাইলাইট গুলো দেখে যাব। খুব বেশি আমরা এটা নিয়ে ডিটেলস আলাপ আলোচনা করলে 2-3টা লেকচার লাগবে মেন কথা। তো আমরা ওইভাবে আলাপ আলোচনা করব না, আমরা একটু মোটামুটি ফাস্ট যাব এবং আমরা শুধু ব্রিফলি ডিসকাস করব, হ্যাঁ, যে জিনিসগুলো দরকার বিশেষ করে। পানির মধ্যে আমরা হাবুডুবু খাচ্ছি, তাই না? এটাই হলো ছবির মহত্ব, হলো এটাই। পানিতে ডুবে গেলে চলবে না, পানি থেকে আমাদেরকে বাঁচতে হবে, তাই না? সেটাই হলো কথা। এখানে একটা জাস্ট কোয়েশ্চেন দেওয়া আছে যেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য লেকচার তোমরা এটার সলভ তোমরা নিজেরাই করতে পারবা। হুইচ পার্সেন্টেজ অফ ইন্টারস্টিশিয়াল ফ্লুইড প্রেজেন্ট ইন টোটাল বডি ওয়েট? এটা হলো 80 কেজি অ্যাডাল্ট উইথ 25% অফ বার্ন, হুইচ অ্যামাউন্ট অফ ফ্লুইড ইজ গিভেন ইন দ্য ফার্স্ট 8 আওয়ার্স? তোমরা যদি বার্ন পড়ে থাকো তাহলে এটা নিশ্চয়ই বলতে জানবা, আর আমরা আলাপ আলোচনা শেষে হয়তো অনেকটা। হুইচ অ্যামাউন্ট অফ শর্ট অ্যাক্টিং ইনসুলিন ক্যান ফুললি নিউট্রালাইজ 500 ml অফ 5% DA? তাই না? এই যে ডায়াবেটিক রোগীদের আমরা যে ম্যানেজ করি, এনপিও রাখি, তাদের যে আমরা ফ্লুইডগুলো দেই, এই ফ্লুইডগুলো ইনসুলিন যে দিব, কোন নিয়মে দিব, কিভাবে দিব, দিলে রোগীর হাইপোগ্লাইসেমিয়া বা হাইপারগ্লাইসেমিয়া হবে না, এটারও ব্যাপার স্যাপার আছে কিন্তু। যে হাউ উইল ইউ প্রিপেয়ার এ কেস অফ সার্জারি উইথ ডায়াবেটিস? একটা রোগীর ডায়াবেটিস থাকলে তুমি একটা রোগীকে কীভাবে সার্জারির জন্য প্রিপারেশান নিতে হবে, এটারও নিয়মকানুন আছে। সেটা যদি আমরা সময় পাই এটা আমরা আলাপ আলোচনার মধ্যে নিয়ে আসবো। ইন জেনারেল দেখো, এটা এই বিভিন্ন কনসিডারেশন আছে, এগুলো আমরা অতটা ডিটেলস যাব না। আমরা একটু দেখো, একটা টোটাল বডি ওয়াটার ওয়েট যেটা, তার 60% অফ বডি ওয়েট এটা কি থাকে? ফ্লুইড, ওয়াটার কন্টেন্ট, তাই না? আচ্ছা, এই যে ওয়াটার কন্টেন্টের মধ্যে আবার দেখো, এটাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। টোটাল বডি ওয়াটার যেটা, এটাকে আমরা এক্সট্রা সেলুলার আর ইন্ট্রাসেলুলার। আমাদের যে টোটাল যে সেলগুলো আছে, সেলের মধ্যে থাকতেছে দেখো প্রায় 65% টোটাল বডি ওয়েটের। টোটাল বডি ওয়েটের ওয়াটার হলো 60%, তার মধ্যে আবার দেখো 65% আবার 65% করলে 28 লিটার হয়। এই 28 লিটার কিন্তু আমাদের সেলের মধ্যে থাকতেছে। আর যদি 35% করি তাহলে দেখো 14 লিটার হয়। তাহলে এই যে 14 আর 28 এটা মিলেই হলো 42 লিটার। এবং ওই 14 লিটারের আবার এক্সট্রা সেলুলার যে ফ্লুইড, এইটার আবার দেখো প্লাজমা, আমাদের যে প্লাজমা ফ্লুইড যেটা আমাদের যে ব্লাডের মধ্যে থাকতেছে অ্যাবাউট 3 লিটার। আর হলো ইন্টারস্টিশিয়াল ফ্লুইড, বিভিন্ন সেলের মাঝে যে জায়গাগুলো আছে, ইন্টারসেলুলার যে স্পেস, এটাকে আমরা বলি ইন্টারস্টিশিয়াল ফ্লুইড। এটা আছে 11 লিটারের মতো, 28%। তাহলে এই যে 11 আর ওই 3 14 লিটার হলো এক্সট্রা সেলুলার, আর 28 লিটার হলো ইন্টারসেলুলার, 2/3 1/3, তাই না? সংক্ষেপে 2/3 1/3। আর 40% সলিড, 60% লিকুইড। আমাদের এই বডিতে 60% লিকুইড কিন্তু, আর 40% অনলি সলিড ম্যাটেরিয়াল।
এটা আমরা মোটামুটি একটা প্রাথমিক একটা ধারণা রাখলাম। এই যে ওয়াটার দেখো, আমরা একটা রোগীর ইনপুট এবং আউটপুট বলি না, আমরা ডেইলি ইনটেক অ্যান্ড আউটপুট বলি। ইনপুট বা আউটপুট অথবা ইনটেক অ্যান্ড আউটপুট, আমরা যেটা খাই টোটাল কতটা জিনিস আমরা বডি মানে ওই ওয়াটারটা আমরা ইনটেক করতেছি আমাদের বডিতে টোটাল, এবং আমরা কিভাবে এটাকে হারাচ্ছি, হ্যাঁ এক্সক্রিয়েট করতেছি, এটার একটা রাফ একটা হিসাব দেখো। যে ওয়াটার ফ্রম লিকুইডস আমরা এভারেজ 1.5 লিটার খাই আমরা। এরপরে দেখো ওয়াটার ফ্রম ফ্রুটস, বিভিন্ন খাবারের মধ্যে যে ওয়াটারটা থাকতেছে এটা অ্যাবাউট 750 ml। ওয়াটার ফ্রম মেটাবলিক, মানে যে খাদ্য খাবারগুলো যে হজম হওয়ার পরে আরও 250 ml মতো তৈরি হচ্ছে, তাহলে টোটাল ইনপুট হলো 2500 ml। আর আউটপুট কিভাবে হচ্ছে দেখো, ইউরিনেশন, ওই যে 1500 যেটা আমরা খাচ্ছি 1500 ইউরিন আউটপুট যাচ্ছে। স্কিন এবং লাংস থেকেও আমাদের বিভিন্ন সোয়েট অথবা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি এখান থেকেও তো আমাদের ওয়াটার কিছু বের হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হলো ইনসেন্সিবল লসও আছে। তো এটা হলো 700 ml এর মতো। আর সোয়েট যেটা 200 ml, ডেফিকেশন স্টুলের সাথে আসতেছে 100 ml। এই হলো 2500 ml মোটামুটি। ইউরিনেশন, স্কিন, লাংস, সোয়েটটা দেখা যাচ্ছে, আর ইনসেন্সিবল লস যেটা সেটা আমরা দেখতে পাচ্ছি না। আর ডেফিকেশন, এই সব মিলায় 2500। এটাই মোটামুটি আমাদের ইনটেক এবং আউটপুট। এটা আমরা এটুকু তো জানি যে আমরা এটা জাস্ট অ্যাজ এ হোল ফ্লুইড ক্যালকুলেশন অ্যাডাল্ট পেডিয়াট্রিক্স ব্যাপারটা, আমরা মোটামুটি অ্যাডাল্টের জিনিসটা জানলেই হবে যে আমাদের বেজাল রিকোয়ারমেন্টস হলো 30 to 40 ml পার কেজি। আর বাচ্চাদের যখন হিসাবে নিয়ে আসবা তখন দেখো এই যে প্রথম 10 কেজির জন্য, বাচ্চাদের 10 কেজি, প্রথম 10 কেজির জন্য তোমার 100 ml পার কেজি, এর পরের 10 কেজির জন্য 50 ml পার কেজি, এর পরের যত কেজি আছে না কেন তার জন্য 20 ml পার কেজি। সুতরাং বাচ্চাদের হিসাব কিন্তু এইভাবে করি আমরা, যে একটা হয়তো 25 কেজির একটা বাচ্চা, তাহলে তার টোটাল রিকোয়ারমেন্ট কতটা লাগবে। তাহলে প্রথম 10 কেজিতে হিসাব করবা 100 ml করে, তাহলে 1000 গেল। পরের 10 কেজির জন্য 500, তাই না? এরপরের 5 কেজির জন্য 5 20 100, তাহলে তার জন্য কতটুকু লাগবে? 1600। 25 কেজি একটা বাচ্চার জন্য রিকোয়ারমেন্ট হলো 1600 ml। যেটা অ্যাডাল্টের জন্য যদি তুমি এভারেজ হিসাব করো 30 to 40 ml পার কেজি। মনে করো 60 কেজি একজন মানুষ, তার ডেইলি কতটা লাগবে? তাহলে 60 × 40 দিয়ে গুণ করো, কত হয়? 2400 ml। তার মানে 2.5 লিটার আমরা যে হিসাব করি ওইভাবে হিসাব করি। 70 কেজি হলে তার জন্য আর একটু বেশি, মানে 2.5 লিটার থেকে 3 লিটার এভারেজ একটা মানুষের। সে যদি কিছুই না খায় তাহলে তার ফ্লুইডটা দিতে হবে যে এভারেজে তোমার 2.5 থেকে 3 লিটার। আর দেখো এখানে সোডিয়ামের রিকোয়ারমেন্ট 1 থেকে 2 মিলিমোল পার কেজি পার ডে। সোডিয়াম কতটা লাগে আমাদের পার ডেতে, এটা জাস্ট আমরা এখানে একটু দেখে রাখি, পরে লাগবে। 1 মিলিমোল পার কেজি। তোমাদের 60 কেজি ওজন হয় 60 মিলিমোল। আর পটাশিয়াম হলো 0.5 থেকে 1। মেইন যে দুইটা ইলেকট্রোলাইটস একটু এখানে খেয়াল করে মনে রাখো যে ডেইলি রিকোয়ারমেন্টটা কত। আর এটা তো আমরা জানি যে 15 ড্রপসে 1 ml, জানো না এটা? 15 ড্রপে 1 ml। আর মাইক্রো ড্রপ হলে এক ড্রপ মানে 4 মাইক্রো ড্রপ। এই যে 70 কেজি অ্যাডাল্টের বেজাল রিকোয়ারমেন্ট দেখো, 70 × 35, ওই যে 30 থেকে 40, ওটা 35 ধরছি, 2450 ml। তার মানে এভারেজে 2500 ml ইন 24 আওয়ার্স। এটা যদি তুমি ড্রপে করো, ড্রপ পার মিনিট, তাহলে কীভাবে হবে? টোটাল ফ্লুইড ইন ড্রপস ভাগ দিবা মিনিট দিয়ে, তাহলে কত ড্রপ পার মিনিটে দিতে হবে এটা হিসাবটা বেরিয়ে আসবে। তাহলে ওই যে 2500 ml, তাহলে 15 ড্রপে 1 ml, তাহলে কত টোটাল কত ড্রপ হচ্ছে আমরা বের হয়ে গেল। এটারে ভাগ করলাম, যেহেতু 24 ঘন্টার মধ্যে ওইটা 60 দিয়ে গুণ করলে 24 ঘন্টারে তাহলে মিনিট হয়ে যাবে। তাহলে এই ব্যাস হিসাবে এটা সহজে
তাহলে শর্ট ফর্মুলা ফর ড্রপ পার মিনিট ওইটাই হলো ওইভাবে আর কি বের করবা। আর ওইটা যদি মাইক্রো ড্রপে না হয় তাহলে 4 দিয়ে গুণ করবা, তাই না? 1 ড্রপ মানে 4 মাইক্রো ড্রপ। এগুলো কিন্তু তোমাদের যখনই পাস করবা তখনই কিন্তু তোমাদের যখন অর্ডার লিখবা তখন এটা আসবে, কাজে লাগবে। ইভেন এখনকার সময় অনেক কোশ্চেন হচ্ছে এইভাবে, এই জন্যে এইগুলা একটু মনে রাখার দরকার, কারণ বিভিন্ন চিকি কোশ্চেন হয় এখন, বিভিন্ন তোমাকে ফাঁদে ফেলানোর জন্য, ক্লিনিক্যাল ওরিয়েন্টেড একদম। এভাবে তোমার যদি একটা দিয়ে দেয় তুমি কিন্তু একটু ফাঁদে পড়ে যাবে, এই জন্য এটা মনে রাখবা। ক্রিস্টালয়েড আছে, কলয়েড আছে। এই যত রকম স্যালাইন, আইভি ফ্লুইড, এগুলো বেশিরভাগই আমরা বলি ক্রিস্টালয়েড। আর কলয়েড বলতে বোঝায়, দেখো এই যে আলাদা, অ্যালবুমিন, ডেক্সট্রান, হাইড্রোক্সি ইথাইল স্টার্চ, জিলেটিন, হ্যাঁ, ইভেন ব্লাড, হোল ব্লাডও আমরা কলয়েডের মধ্যে বলি। তাহলে ব্লাড বা ব্লাড কনস্টিটিউয়েন্ট যেগুলো আছে, অথবা কিছু আর্টিফিশিয়াল আছে, কিছু ন্যাচারাল আছে, ব্লাড, প্লাজমা, হ্যাঁ, এগুলো হলো কলয়েডের মধ্যে। এর মধ্যে যদি তুমি অ্যালবুমিনটা আলাদা করো, অথবা অ্যালবুমিন যদি সিনথেটিক হয়, অথবা কিছু এই যে ডেক্সট্রান বা হাইড্রোক্সি ইথাইল স্টার্চ যেগুলা, এগুলো এমনভাবে তৈরি করে, এগুলো কলয়েড ম্যাটেরিয়ালস। এই জন্য এগুলোতে, এবং জিলেটিন, এগুলো কলয়েড সলিউশন। কলয়েডগুলো আমাদের ইন্ট্রাসেলুলার স্পেসে দিলে, ইন্ট্রাভাস্কুলার স্পেসে যদি আমরা দেই, তাহলে এটা আর ওই ভাস্কুলার স্পেস থেকে বাইরে যাবে না, ওটা তখন ওই ফ্লুইড টেনে আমাদের ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা বাড়াবে। কিন্তু ক্রিস্টালয়েড দিলে এরা আবার বিভিন্নভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন, অসমোসিস বলো বা বিভিন্ন কারণে তোমার যে সলিউট যেটা আছে ইন্ট্রাভাস্কুলার বা এক্সট্রাভাস্কুলার কোথায় বেশি কম আছে সেটার উপর ভিত্তি করে কিন্তু ফ্লুইড নড়াচড়া করবে। কিন্তু কলয়েডটা অলওয়েজ রিমেইনস উইদিন দ্য ইন্ট্রাভাস্কুলার স্পেস, যার ফলে কোনো রোগীর যদি খুব ডিহাইড্রেশন থাকে, তুমি যদি তার ইন্ট্রাভাস্কুলার ভলিউম বাড়াইতে চাও, তাহলে ক্রিস্টালয়েড না দিয়ে তোমাকে ইমিডিয়েটলি কলয়েড দিতে হবে, তাহলে তার ইন্ট্রাভাস্কুলার ভলিউমটা বাড়াই রাখবে। হ্যাঁ, দেওয়া হয় যেসব রোগীর খুব দ্রুত দরকার, মনে করো যে একেবারে শকে আছে, তারে আমরা ব্লাড হলো মেন, কলয়েড তো ব্লাড, আর ব্লাড না পাইলে এগুলোও পাওয়া যায় বাজারে। ওই ব্যাপারগুলো এখানে আলাপ করছে যে ক্রিস্টালয়েডের কি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ আছে, এরা ট্রানজিয়েন্ট। এই যে ওইটাই বলছে, দেখো যে অ্যাডভান্টেজ হলো লোয়ার কস্ট, ইজিলি অ্যাভেলেবল, তারপরে এটা রুম টেম্পারেচারে যে কোনো জায়গায় রাখুন না কেন অতটা মেনটেনেন্স করা লাগে না, স্যালাইন তো পাওয়াই যায় ফার্মেসিতে, এই কারণে সব জায়গায় পাও, দামও কম, ইজিলি অ্যাভেলেবল, টেম্পারেচার মেনটেনের এত ব্যাপার স্যাপার নাই। ডিসঅ্যাডভান্টেজ দেখো, এটা ট্রানজিয়েন্ট ইনক্রিজ ইন ভলিউম, ভলিউমটা সাময়িকভাবে বাড়াবে, কিন্তু লং টার্মের জন্য এটা থাকবে না। পেরিফেরাল ইডেমা করতে পারে, পালমোনারি ইডেমা করতে পারে, বিভিন্ন জায়গায় যেহেতু এটা সরে যাবে, থাকবে না ইন্ট্রাভাস্কুলার স্পেসে, এই জন্য এটা বিভিন্ন ইডেমা এগুলো তৈরি করতে পারে। কলয়েডসটা তাই, যে কথা বললাম আগেই বলে ফেলেছি। সোডিয়াম ক্লোরাইড 0.9% যেটা, সেটাকে আমরা বলি নর্মাল স্যালাইন, তাই না? এটা হলো রিঙ্গার্স ল্যাকটেট, ডিএনএস। ডিএনএস মানে ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন। নর্মাল স্যালাইনের মধ্যে ডেক্সট্রোজ আর নর্মাল স্যালাইন একসাথে করলে যেটা হবে, এটা কি ডিএনএস, হাইপারটনিক সলিউশন। কিন্তু বেশিরভাগই কিন্তু আইসোটনিক, কিন্তু হাইপারটনিক কিন্তু 5% ডিএনএসটা, এটা মনে রাখবা। ডিএ যদি বলি 5% ডিএ, তাহলে কি আইসোটনিক, 5% ডিএ। নর্মাল স্যালাইন কি আইসোটনিক। এরপরে রিঙ্গার্স ল্যাকটেট আইসোটনিক, হার্টম্যান সলিউশন আইসোটনিক, সবই আইসোটনিক। কিন্তু যখন এই যে ডিএনএস হবে 5% ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন, মানে দুইটা আইসোটনিক কম্বাইন করতেছে, তখন কম্বাইন করলে তখন বাড়বে না টনিসিটি, তখন সেটা হয়ে যাবে হাইপারটনিক। আবার 0.9% সোডিয়াম ক্লোরাইডকে আমরা নর্মাল স্যালাইন বলি, এটা তো আইসোটনিক। তাহলে 0.9-এর চেয়ে বেশি পার্সেন্ট যতই যে স্যালাইনে হোক না কেন হাইপারটনিক। যেমন 3% সোডিয়াম ক্লোরাইড বাজারে অ্যাভেলেবল, 3%। যাদের সোডিয়াম খুব শর্ট থাকে, অনেক কম, কিন্তু
ফ্লুইড বেশি দেওয়া যাচ্ছে না, তাদের ক্ষেত্রে আমরা কি দেই? 3% দিয়ে বাড়াই। মনে করো তুমি মানে তোমার বডিতে হাইপো নাই, হাইপারও নাই, তুমি নর্মাল ভলিউমিক একটা পার্সন, কিন্তু ইলেকট্রোলাইজ করে দেখা গেল তোমার সোডিয়ামের অনেক ঘাটতি। এই ঘাটতিটা পূরণ করতে তুমি যদি নর্মাল স্যালাইন দিয়েও করতে পারো, 3% সোডিয়াম ক্লোরাইড দিয়েও করতে পারো। তাহলে তোমার শরীরে যদি আমি দেখা গেল আমার যদি নর্মাল স্যালাইন দিয়ে পূরণ করতে হয়, দেখা গেলো 10 লিটার দেওয়া লাগতেছে, তা তোমার ফ্লুইডের ঘাটতি তো নেই তোমার, তাহলে তার তো তুমি নর্মাল স্যালাইন দিয়ে পূরণ করতে গেলে তোমার কয়দিন লাগবে? প্রত্যেক দিনে 2.5 লিটার করে দিলে 4 দিন লাগবে তার। আর 3% সোডিয়াম ক্লোরাইড, এটা তো অনেক হাইলি কনসেন্ট্রেটেড, কোথায় 0.9 আর কোথায় 3%। তাহলে এর মিলিমল অনেক বেশি, মানে 1 লিটারে এর থাকে 514 মিলিমল, 1 লিটার 3% সোডিয়াম ক্লোরাইডে। আর 0.9% সোডিয়াম ক্লোরাইডে থাকে অনলি 154 মিলিমল, 154। আর এটা হলো 514, ওই একই সংখ্যা, কিন্তু একটু উল্টাপাল্টা করলে হচ্ছে। দেখো 3টা অঙ্ক যে 154, 514, ওই একটু এদিক ওদিক করলেই কিন্তু হয়ে যায়। মনে রাখার কৌশল হলো এটা মনে রাখবা। তাহলে একটা সোডিয়াম ক্লোরাইড 1 লিটার আর এই 0.9%, 1 লিটার দিলে অনলি 154 মিলিমল তোমার পূরণ করবে। আর কোথায় তোমার 3% সোডিয়াম ক্লোরাইড যদি 1 লিটার দাও, 514 মিলিমল। তাহলে এটা ডিপেন্ড করে যে তোমার শরীরের হাইড্রেশন স্ট্যাটাসটা কেমন আছে সেটার উপর। বুঝতে পারছো? $5 ডেক্সট্রোজ আইসোটনিক, অনলি ডেক্সট্রোজ, ডিএ। 5% ডেক্সট্রোজ মানে কি? ডিএ, ডেক্সট্রোজ ইন অ্যাকুয়া, তাই তো? ডিএনএস, ডেক্সট্রোজ ইন নর্মাল স্যালাইন। এইগুলো যে ক্রিস্টালয়েড বা বিভিন্ন জিনিস, যে হিউম্যান অ্যালবুমিন দেখছো এগুলো, এই যে অ্যালবুটিন পাওয়া যায় 20% অ্যালবুমিন পাওয়া যায়, হিউম্যান অ্যালবুমিন। দাম অনেক, 12-14 হাজার টাকা করে দাম অ্যালবুমিন, অনেক দাম, 10 থেকে 15 হাজার টাকা। এই ছোট্ট একটা 50 ml, 20 ml এইগুলো পাওয়া যায় অ্যালবুমিন। তাহলে হাইলি কস্ট অনেক বেশি। যেগুলো দেখো, আমি কিন্তু সব কিছুতে এমফেসিস দিই না। এর মধ্যে দেখো আমি কিন্তু এই পর্যন্ত যেটা আলাপ করছি, মেইন জিনিস কী কী বলছে বুঝতে পারছি? একটা হলো যে কোনগুলো আইসোটনিক, কোনটা হাইপারটনিক, একটা কথা কিন্তু বলছি। আচ্ছা, ক্রিস্টালয়েড, কলয়েড, কোনগুলো ক্রিস্টালয়েড, কোনগুলো কলয়েড। ক্রিস্টালয়েড কি সব ভালো মন্দ কি, কলয়েডের কিছু ভালো মন্দ দিক বলছি, তাই না? এটাও বলছি সোডিয়ামের রিকোয়ারমেন্ট পার ডেতে কেমন, আর পটাশিয়ামটা খুব গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমাদের বডির মধ্যে। আর টোটাল বডি ওয়াটার কেমন, কত পার্সেন্ট কী, এটা আমরা একটু আলাপ করছি, এবং সেটারে ইন্ট্রাসেলুলার এক্সট্রাসেলুলার একটু ভাগ করছি। এই হলো কিন্তু এতক্ষণ যা আলাপ করছি তার মধ্যে মোদ্দা কথা কিন্তু এই। এটাও বলছি যে একটা নর্মাল স্যালাইনের মধ্যে কত মিলিমল সোডিয়াম থাকে, আবার এটাও বলছি 3%-এর মধ্যে কতটা থাকে, এবং কখন নর্মাল স্যালাইন একটা মানে কার দিব আর কার 3% দিব বলছি না? মাথায় ঢুকছে কোনটা? হ্যাঁ, ওই যে এই তো 1 ml 15 ড্রপ, 15 ফোঁটা। ওই যে আমরা যে স্যালাইন ঝুলাই না, 15 ফোঁটা গেলে ওইটাই হলো 1 সিসি বা 1 ml স্যালাইন। 1 ml স্যালাইনে 15 ফোঁটা থাকে। আর যদি তুমি মাইক্রো বুলেটের বাচ্চাদের দেয় দেখেছো এরকম এ মতন, বুলেট বলে, ওই বুলেট থেকে যে ফোঁটাটা যায় এই ফোঁটাটা আরও ছোটো ছোটো ফোঁটা পড়ে, ওটা 4টা এরম, 4 মাইক্রোড্রপস মানে 1 ড্রপ, আর 15 ড্রপ মানে 1 ml। তাহলে 1 ml আবার 4-15 60 মাইক্রোড্রপ। এই জন্যে বাচ্চাদের তো আমরা দিই 10 মাইক্রোড্রপ পার মিনিট। তাহলে ওদের ওই মাইক্রোবুলেটে না দিলে কিন্তু পারবে না, বুঝতে পারবে না। ওই ml যদি দিয়ে দাও তাহলে তার কিন্তু হাইপার ভলিউমিয়া হবে, সে আবার অনেক বিপদ। এখানে দেখো স্পেশাল কনসিডার হলো অন অ্যাডমিশন, এনপিও যদি থাকে একটা অ্যাকিউট অ্যাবডোমেনের কেস,
নর্মাল স্যালাইন বা ডিএনএস যাই হোক আমরা 2.5 লিটার ফ্লুইড দিই, 2.5 থেকে 3 লিটার, তাই না? প্রি অপারেটিভ অর্ডার, পোস্ট অপারেটিভ অর্ডার, যাই হোক এটা তোমাদের আমরা আসবো পরে, আবার এটা আলাপ করব। এটা হলো যে ইন দ্য ফার্স্ট 24 আওয়ার্স আফটার সার্জারি, প্রথম 24 ঘন্টায় ওই যে এডিএইচ, অ্যালডোস্টেরন এইগুলো রিলিজ হওয়ার ফলে বডিতে ওয়াটার রিটেনশন হয়। এই জন্য আমরা এই সময় এই যে ইলেকট্রোলাইটস কন্টেনিং ফ্লুইড খুব একটা দেই না, আমরা ওখানে ডি এর ব্যবসা থাকে, ডিএ মানে যার মধ্যে কোনো ইলেকট্রোলাইটস নাই। এই জন্য দেখো মোস্ট অ্যাডাল্ট পেশেন্ট 2.5 লিটার অফ ফ্লুইড ইজ এ স্ট্যান্ডার্ড রেজিমেন, 1000 ml of 0.9% sodium chloride and 1500 ml 5% DA. সোডিয়াম রিকোয়ারমেন্ট ইজ 1 to 2 ml per kg, যেটা আমরা আগেই বলছি, এবং নর্মাল স্যালাইন কন্টেইন 154 মিলিমোল সোডিয়াম পার লিটার। এটা তো বলছি আমি যে একটা সোডিয়াম ক্লোরাইড 1 লিটারে 154 মিলিমোল থাকে। তাহলে দুইটা ডিএ আর একটা হলো নর্মাল স্যালাইন। এটা হলো স্ট্যান্ডার্ড একটা রেজিমেন পোস্ট অপারেটিভ পিরিয়ডে। আমরা বলি বই তো সব বই তো তোমরা পড়ো না, ওই যে বিভিন্ন আলফালাজির বইটই আছে, এগুলো তো দেখোনি মনে হয়। এখানে লেখা আছে পোস্ট অপারেটিভ তুমি কী দেবা, 2 সুইটস অন সাওয়ার বলে একটা কথা, 2 সুইটস অন সাওয়ার মানে 2টা মিষ্টি আর একটা টক। 2টা মিষ্টি মানে ডিএ 2 লিটার দেয়, আর সাওয়ার বলতে 0.9% সোডিয়াম ক্লোরাইড এই 1 লিটার দেই, এই টোটাল 3 লিটার। একটা রোগীর যদি এভারেজ 3 লিটার লাগে তাহলে হিসাবটা হলো এরকম, 2 সুইটস অন সাওয়ার। ওইটাকেই একটু 2.5 লিটারে ভাগ করে লিখছে বলে 1500 ml দিয়েছে ডিএ আর 1000 দিয়েছে 0.9% সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, পোস্ট অপারেটিভ পিরিয়ডে ওই যে আমরা 2 সুইটস অন সাওয়ার মানে আমরা ওই যে ডিএ দেই বেশি, মানে ফার্স্ট বা সেকেন্ড পোস্ট অপারেটিভ ডেতে রোগীর ফ্লুইডটা কনজারভেশন হয় বেশি, যে কোনো ইলেকট্রোলাইটসকে কনজার্ভ করে, অ্যালডোস্টেরন বা এডিএইচ এগুলো রিলিজ হওয়ার ফলে এগুলো কনজার্ভ করে। এই কারণে ওই সময় আমরা ইলেকট্রোলাইটস কন্টেনিং যে ফ্লুইড এগুলো কম দেই। এই জন্যে 2টা ডিএ দিচ্ছি, মানে ডিএর মধ্যে তো কিছুই নেই, শুধু পানি আর গ্লুকোজ। তখন ওইটাকে নিউট্রালাইজ করার জন্য তুমি ওই সময় সাথে সাথে যদি তুমি হার্টম্যান বা রিঙ্গার্স ল্যাকটেট 5% ডিএনএস এগুলো দাও, তাহলে তোমার দেখা যাবে সোডিয়াম আরও বেশি কনজার্ভ হয়ে যাচ্ছে। এই কারণে এরপরে আস্তে আস্তে আবার থার্ড পিরিয়ড থেকে হিসাব আলাদা। আবার এই যে সেকেন্ড অ্যান্ড সাবসিকুয়েন্ট 24 আওয়ার্স পিরিয়ডে এইখানে দেখো আবার হিসাব, ওই যে এখানেই লেখা আছে দেখো যে প্রথম তো এটা দিলা, এরপর দেখো অন দ্য থার্ড পোস্ট অপারেটিভ ডে অ্যান্ড দেয়ার আফটার, তখন দেখো আবার পটাশিয়াম ইজ গিভেন আফটার 1500 ml অফ ইউরিন হ্যাভ বিন পাস্ট, ইট ইজ গিভেন 1 মিলিমোল পার কেজি 24 আওয়ার্স। মানে তখন আবার ওই যে যা দিচ্ছ যেটা প্রথম 2 দিন, থার্ড পিরিয়ডে যে আবার পটাশিয়ামের ঘাটতি শুরু হয়ে যায়, তখন ইউরিন দিয়ে ওই যে যখন ইউরিন পাস হয়ে থাকে টোডিয়ামগুলো বের হতে থাকে, এই পটাশিয়াম বের হয়ে গেলে তখন কিন্তু আবার পটাশিয়ামের ঘাটতি দেখা দেয় থার্ড পিরিয়ড থেকে। এগুলো যখন তোমরা প্র্যাকটিক্যালে যাবা, যখন দেখবা থার্ড পিরিয়ডে একটা রোগী না খেয়ে আছে, রোগীর যদি পটাশিয়াম না দেয় তাকে ইন্টারনেট ধরে তখন আমরা বকাঝকা করে, এই এখনও তুমি পটাশিয়াম দেওনি কেন রোগীর, এরপর তো হাইপোক্যালিমিয়া হয়ে যাবে। তখন দেখো যে 1 মিলিমোল পার কেজি হিসাব করে তখন ওই পার লিটারে তখন আমরা পটাশিয়াম দেওয়া শুরু করি, তা নাহলে হাইপোক্যালিমিয়া হয় রোগীর। রুল অফ 40 ফর পটাশিয়াম সাপ্লিমেন্ট, এটা ওই যে পটাশিয়াম যে তুমি দিবা ইচ্ছা মতন 1 অ্যাম্পুল ডাইরেক্ট দিয়ে দিলে তো হবে না, রোগী একদম পুরা অ্যারিথমিয়া হয়ে রোগী দেখা গেলো কার্ডিয়াক অ্যারেস্টে চলে যাবে। তুমি যে পটাশিয়াম যে দিবা এটারও নিয়ম আছে, রুল অফ 40। 1 অ্যাম্পুল পটাশিয়াম বা কেটিতে থাকে 20 মিলিমোল পটাশিয়াম। একটা অ্যাম্পুল পটাশিয়ামের অ্যাম্পুল যেটা ওর মধ্যে 20 মিলিমোল থাকে, এইটা তুমি কোন নিয়মে দেবা, এই যে রুল অফ 40, ডোন্ট গিভ মোর দ্যান 40 মিলিমোল পার পটাশিয়াম ইন 1 লিটার অফ ফ্লুইড। তার মানে 1 লিটারে 2 অ্যাম্পুলের বেশি দেওয়া যাবে না, 1 অ্যাম্পুলে আছে 20, তাহলে 2টা অ্যাম্পুল মানে 40 মিলিমোল, ম্যাক্সিমাম 1 লিটারে 40 মিলিমোল তুমি দিতে পারবা যে কোনো একটা ফ্লুইডের মধ্যে। এরপরে তুমি ডোন্ট ইনফিউজ পটাশিয়াম মোর দ্যান 40 মিলিমোল পার আওয়ার, তাহলে এমনভাবে তুমি দিবা যেটা 40 মিলিমোল পার আওয়ার, তার বেশি যেন না যায় শরীরের মধ্যে। ওই ফ্লুইডটা যে তুমি 1 লিটারের মধ্যে 2টা দিছো, ওই ফ্লুইডটা তোমার এমন ফোটায় দিতে হবে যেন 1 লিটারে যেটুকু ফ্লুইড যাচ্ছে তার মধ্যে নট মোর দ্যান 40
মিলিমোল যেন না যায়। এরপরে আসো, ইউরিন আউটপুট মাস্ট বি অ্যাডিকুয়েট অ্যাট লিস্ট 40 ml পার আওয়ার। তার ইউরিন আউটপুটই নাই, তুমি অথচ পটাশিয়াম দিতে মানে আসো, তোমাকে ইউরিন আউটপুট অবশ্যই মনিটর করতে হবে। অ্যাটলিস্ট 40 মিলিমোল পার আওয়ার যেন ইউরিন তার হয়, এটা খেয়াল রাখতে হবে। এটাকে বলে রুল অফ 40। বার্ন পেশেন্ট, বার্ন নিয়ে তোমাদের ক্লাস হয়েছে না? পার্কল্যান্ড ফর্মুলা তো জানো না, সেটা কিন্তু পরীক্ষা এইভাবে আসে, ওইভাবে ক্যালকুলেশন করে। এই যে প্রথমে যে একটা কোশ্চেন দিছিলাম শুরুতেই লেকচারে, দেখো এই যে তোমার কি পার্কল্যান্ড ফর্মুলা যদি তুমি করো যে 25% বার্ন আছে 60 কেজি একটা মানুষ, তাহলে পার্কল্যান্ড ফর্মুলায় কতটুকু ফ্লুইড লাগবে ফার্স্ট 24 আওয়ার্সে তুমি হিসাব করে বের করতে পারবে না? 25 × 60 × 4, টোটাল যে ফ্লুইডটা হবে এর হাফ অফ দ্য ভলিউম শুড বি গিভেন ইন দ্য ফার্স্ট 8 আওয়ার্স। প্রথম 8 আওয়ার্সের মধ্যে 50% ফ্লুইড, ওখানে যদি তোমার 3000 ml যদি ফ্লুইড আমার লাগে কথার কথা হিসাব করে, তার 1500 ml দিতে হবে তোমার প্রথম 8 ঘন্টায়, এবং বাকি 1500 দিতে হবে পরের 16 ঘন্টায়। এই যে নিচে দেখো হিসাব করে এই যে বের করে দিচ্ছে। এটা হলো যে ফ্লুইড ব্যালেন্স ইন দ্য ডায়াবেটিক পেশেন্ট, জিকেআই রেজিমেন। এটা নামটা আমি শুনেছ কিছু না শোনোনি মনে হয়? জিকেআই, গ্লুকোজ পটাশিয়াম ইনসুলিন, এটাতে বলে জিকেআই রেজিমেন আছে একটা। মানে এই যে 5% ডি এর সাথে ইনসুলিন আর পটাশিয়াম, এটা তিনটা একসাথে দিলে পটাশিয়ামটা সেলের মধ্যে ঢোকে। ইনসুলিন কি করে সেলের মধ্যে পটাশিয়ামটা গ্লুকোজও ঢোকায় পটাশিয়ামের সাথে, এই কারণে পটাশিয়ামটা দিলে এটারে বলে জিকেআই। গ্লুকোজের মধ্যে তো আমরা অনেক সময় ইনসুলিন দেই, ডি এর মধ্যে ইনসুলিন দেই না, কেন দেই? নিউট্রালাইজেশন বা হাফ নিউট্রালাইজেশন দুইটা কথা আছে। তাহলে ফুল নিউট্রালাইজ করতে গেলে কত গ্রাম গ্লুকোজের মধ্যে কত ইনসুলিন দিতে হয় এটা জানো? 2.5 গ্রাম গ্লুকোজকে নিউট্রালাইজ করে 1 ইউনিট ইনসুলিন। মনে থাকবে, 2.5 গ্রাম গ্লুকোজকে নিউট্রালাইজ করে 1 ইউনিট ইনসুলিন। এখন মনে করো তুমি 1 লিটার ডিএ দেবা, 1 লিটার ডিএ তুমি একটা ডায়াবেটিক পেশেন্টে দিতে চাচ্ছ, তুমি ফুল নিউট্রালাইজেশন করবা। ফুল নিউট্রালাইজ বলতে বোঝায় ব্লাড সুগার বাড়বে না, যে গ্লুকোজটা দিব পুরা গ্লুকোজটা যেন সেলের মধ্যে ঢুকাই দেয়, এটাকে বলে ফুল নিউট্রালাইজেশন। তোমার ব্লাড সুগার যা আছে তাই থাকবে, মাঝের তোমার গ্লুকোজটাকে, যেহেতু আমি একটা ফ্লুইড দিচ্ছি গ্লুকোজ কন্টেনিং ফ্লুইড, এর মধ্যে গ্লুকোজটা যেন সেলের মধ্যে ঢুকাই দেয়, তাহলে আমার তো আর বাড়বে না। আমরা তো ব্লাড সুগার দেখি কি, র্যান্ডাম ব্লাড সুগার যাই দেখি না কেন, তো এক্সট্রা সেলুলার ফ্লুইডে, তাই না? তুমি কি সেলের মধ্যে মাপো নাকি? তাহলে ইন্টারস্টিশিয়াল যে ফ্লুইড সেটাই তো আমরা দেখি। তাহলে তুমি যখন 1 লিটার ডিএ দিবা, তুমি তাহলে 1 লিটার ডিএকে নিউট্রালাইজ করতে গেলে কত ইউনিট ইনসুলিন লাগবে? তাহলে 1 লিটারে কত গ্রাম গ্লুকোজ আছে? 5% ডিএ হিসাব করো, 5% ডিএ, তাহলে 100 ml আছে 5 গ্রাম গ্লুকোজ। 5% বলতে কী বোঝো? 100 ml 5 গ্রাম, তাহলে কত গ্রাম আছে? 1 লিটারে 50 গ্রাম গ্লুকোজ। তাহলে এই 50 গ্রাম গ্লুকোজকে নিউট্রালাইজ করতে গেলে 2.5 গ্রাম গ্লুকোজের জন্য লাগবে 1 ইউনিট ইনসুলিন, 2.5 এর জন্য 1 ইউনিট, তাহলে টোটাল 20 ml। তাহলে তুমি যদি 1 লিটার 5% ডি এর মধ্যে 20 ইউনিট ইনসুলিন দাও, তাহলে ওই রোগীর সুগার বাড়বে না, পুরা গ্লুকোজটাকে ফুল নিউট্রালাইজেশন করবে। এখন একটা ডায়াবেটিসের রোগী, তার ব্লাড সুগার দেখা গেল 4-5 নেমে আসছে, রোগী এনপিও আছে, ভালো করে বুঝো, রোগীর এখনও 3-4 দিন না খাওয়াই রাখতে হবে। রোগীর সুগার দেখলা তুমি 3-4 নেমে আসছে, মানে এখনই এবার হাইপোগ্লাইসেমিয়া তার হবে। এইবার তুমি তারে কী করবা? কি ফ্লুইড দিবা? কিভাবে দিবা? নিয়ম কি? এটাই তো নিয়ম, এই জন্যই তো শেখাচ্ছে এটা। এই যে এবার তারে দিতে হবে 5% ডিএ দিবা মনে করো। এখন ডিএ যদি ডাইরেক্ট দাও
তাহলে তো এর সমস্ত এর গ্লুকোজ তো ঢুকবে না ভিতরে, ইনসুলিন না হলে তো গ্লুকোজ সেলের মধ্যে ঢুকবে না, তাহলে সবই তো তোমার দেখা যাবে 1 ঘন্টা পর ব্লাড সুগার দিলে 20-এ উঠে গেছে। 5% দিয়ে যখন ডাইরেক্ট দেবা রোগীর, তুমি 1 ঘন্টা পরে কিছু ফ্লুইড যাওয়ার পর যখন ব্লাড সুগার দেখবা 3-এতে এবার 20-এ লাফ দিয়ে উঠে গেছে। তো তাই করলে তো হবে না, আমাকে তো একটা মোটামুটি এই ব্লাড সুগারটাকে রাখতে হবে ইন বিটুইন 6 to 12। কিপ দ্য ব্লাড সুগার বিটুইন 6 to 12 মিলিমোল পার লিটার অলওয়েজ, যে কোনো রোগীর 6 থেকে 12-এর মধ্যে। এটা নিয়ম। যে এখানে আমি আরেকটা কোশ্চেনের আনসার করে যাচ্ছি, কিন্তু হাউ উইল ইউ প্রিপেয়ার এ কেস অফ ডায়াবেটিক্স মেলাইটাস উইথ সার্জারি, এনপিও রাখতে হবে যে রোগীর। তাহলে দেখো তুমি তখন কি দিবা, 5% ডিএ দিবা, কিন্তু তাকে আবার যদি ফুল নিউট্রালাইজ করো তাহলেও ব্লাড সুগার আবার কমে যাবে। তুমি যদি 20 ইউনিট দাও তাই তো কোনো লাভ নাই, ওর ব্লাড সুগার 3 ছিল, এর মধ্যে আবার তো আরও কিছু ভাঙবে এই সময়, এবার দেখা যাবে রোগী শকে চলে গেছে, হাইপোভলিমিক শকে। তাহলে নিয়ম হলো হাফ নিউট্রালাইজ করে দেয়া। তাহলে আমার 1 লিটারে 20 ইউনিট দরকার ছিল, আমি দেবো 10 ইউনিট, 10 ইউনিট দেবো এবং 2 ঘন্টা পর ব্লাড সুগার দেখবো। তাহলে আমি যদি 1 লিটারে 10 ইউনিট ইনসুলিন দিয়ে রোগীটারে দিয়ে রাখি আর 2 ঘন্টা পর সুগার দেখি, তাহলে দেখা যাবে খুব আস্তে আস্তে বাড়তেছে, কারণ এর পুরা গ্লুকোজ যতটা ছিল তার অর্ধেককে ঢোকাচ্ছে সেলের মধ্যে আর অর্ধেক থাকতেছে বাইরে। এই কারণে খুব অ্যাব্রাপ্টলি বাড়বে না, আস্তে 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 বাড়বে। এই জিনিসটা বুঝাইতে আমার ইন্টার্নি ডাক্তারের মানে এত বকাঝোকা করতে হয় বিভিন্ন ক্লিনিকে। রোগীর একটা ডায়াবেটিক রোগী থাকলে বুঝেই না যে স্যালাইনটা কীভাবে দেবো। আচ্ছা রোগী তো ডায়াবেটিক, তাহলে ইনসুলিন কেন দেবো? রোগীর ডায়াবেটিস ঠিক আছে, এই যে ফ্লুইডের মধ্যে ইনসুলিন যে দিচ্ছে না, মনে করতেছে ইনসুলিন দিলে তো সুগার কমাবে, তাহলে বাড়াচ্ছে কী করে? এই যে হাফ আর ফুল নিউট্রালাইজেশন, এইটা বুঝাইতে মাথা খারাপ হয়ে যায়। সে মনে করে যে আমার রোগীর সুগার এখন মনে করো যে 3-4 আছে ব্লাড সুগার, আর বিএস মনে করো 3 আছে, তার মাথায় ঢুকানো যায় না সে কেন যে ফ্লুইডটা দেবে তার মধ্যে ইনসুলিন দেবে, ইনসুলিন তো আরও কমাই দিবে। কিন্তু আমরা তো তা করতেছি না, আমরা তো বুদ্ধি করে দিচ্ছি, আমরা তো ফুল নিউট্রালাইজেশন করতেছি না, আমরা তো হাফ করে দিচ্ছি। এই জিনিসটা বলে আসি আজকে একরকম, কালকে যে আবার ওই একই ভুল করে। এই জন্য এটা মাথার মধ্যে ঢুকাই রাখো একদম। এটা ওই যে তুমি 2 ঘন্টা পর সুগার মাপবা, তোমার 6 to 12-এর মধ্যে রাখতে হবে। তুমি এবার দেখা গেল যে 5-6 ঘন্টা পরে যে তুমি সুগার পাচ্ছ 15, তাহলে তো 12-এর উপরে চলে গেছে। এবার দেওয়া নর্মাল স্যালাইন, আবার কমে আসবে। এর ফ্লুইড হলো 2টা, একটা নর্মাল স্যালাইন আর একটা ডিএ বা ডিএনএস। ওই ডিএ ডিএনএস যেটাই দেওয়া একই জিনিস। ওই নিয়ম হলো যে গ্লুকোজটাকে মেপে তুমি ইনসুলিনটা দেবা, তাহলে ব্যাস ঘটনা মানে সহজ না। তুমি যদি রোগী 10 দিনও না খাওয়াই রাখো কোনো অসুবিধা আছে? তুমি 2 ঘন্টা পর ব্লাড সুগার দেখবা আর রাখবা হলো 6 থেকে 12-এর মধ্যে, ওই রোগীর জীবনেও হাইপো হবে না, জীবনেও হাইপার হবে না। স্পাইক করবে না, কারণ আমি হাফ নিউট্রালাইজেশন করে দিছি আর আমার হাতে হলো 2 ঘন্টা পর আমি মাপতেছি, কখনোই স্পাইকে যাবে না। কারণ আমার ওই যে 6 to 12 6-এর নিচে আসলেই আমি ওইটা দিচ্ছি হাফ নিউট্রালাইজ, আর 12-এর উপরে গেলে পর নর্মাল স্যালাইন দিচ্ছি, আর 2 ঘন্টা পর তো আমি মাপতেছি। বোঝা গেছে কি যায়নি? হ্যাঁ হ্যাঁ কি হাফ নিউট্রালাইজ করতে গেলে তুমি যদি 1 লিটার ফ্লুইড দাও তাহলে তোমার ওই 20 লাখ তো ফুল নিউট্রালাইজ করতে আমি 10 দেবো। তুমি যদি 500 ml দাও তাহলে 5 দিবা। যদি 500 ml-এর মধ্যে 10 ইউনিট লাগে ফুল নিউট্রালাইজ করতে, তা আমি দেবো 5, কোনো অসুবিধা তো নাই, সহজ। ওসব জিনিসে যেও না। এই আমি যেটা বলছি এটা হলো অ্যাকুরেট এবং সহজ, এবং এটা বইয়ের কথা, এটা বইয়ের বাইরের কোনো কথা আমি বলবো না। সারা পৃথিবীতে রিভার্সালে যেটা ম্যানেজ করে ওটা আছে, বিভিন্ন ফর্মুলা বিভিন্ন রকম করতে পারে, আরও অনেক রেজিমেন্টেন আছে। ওই এক একজন এক এক রকম আবিষ্কার করেছে মনে করো, আছে হয়তো যে কোথাও দেখেছে নিশ্চয়ই হয়তো বা আছে, কিন্তু এটা হলো সবচেয়ে সহজ এবং মনে রাখার জন্যও সহজ। 6 থেকে 12 রাখবো, 6-এর নিচে গেলে হাফ নিউট্রালাইজে ডিএ বা ডিএনএস দিব, 12-এর উপরে গেলে পর নর্মাল স্যালাইন দিব, শেষ। এই রোগী যতদিন পর্যন্ত না খাওয়াই রাখো রোগীর কোনো হাইপো বা হাইপার হবে না। হ্যাঁ অবশ্যই, এটা তুমি যতদিন না খাই থাকবে তোমার 2 ঘন্টা পর সুগার দেখতে হবে।
এটাই কিন্তু এখানে লেখা আছে, এগুলো সব ওইভাবেই লেখা আছে। এই যে ফুল নিউট্রালাইজ হাফ, আমি যা ব্যাখ্যা করছি না এই জিনিস এখানে, আমি আর এই জন্য স্লাইড দেখাচ্ছি না, আমি খুব সহজেই তোমাদের বুঝাই দিচ্ছি। এটা শেষ, ফ্লুইড শেষ। আমার মনে হয় ইলেকট্রোলাইজ আর আজকের মাথায় দিলে তোমাদের আর মাথায় ঢোকে।